powered by Asian Paints. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য নির্মাণ সংশ্লিষ্ট খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটিতে কথা বলি। আজ আমরা কথা বলবো আধুনিক বাসস্থান বা কন্টেম্পোরারি অ্যাপার্টমেন্ট নিয়ে, এবং পাশাপাশি রাজধানী ঢাকায় ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ সংশ্লিষ্ট কিছু জটিলতা তৈরি হয়েছে এবং সেই বিষয়ে স্থপতিরা কী ভাবছেন সেটিও আমরা তুলে ধরতে চেষ্টা করব। আমাদের আজকের অতিথি স্থপতি রুহান ইসলাম জিনো, যিনি ম্যাভরিক আই আর্কিটেক্টসের প্রিন্সিপাল আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন। ভাইয়া, স্বাগত আপনাকে। ধন্যবাদ তৌসিফ। প্রথমে একটু আপনাদের একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই। আমরা আজকে আলাপ করব আপনার বসুন্ধরা আই ব্লকে, বসুন্ধরা আবাসিক এরিয়া আই ব্লকে একটি প্রজেক্ট নিয়ে। তো পলিসিগত যে বিষয়টা আপনি টানলেন সেটা যাওয়ার আগে আমরা আসলে একটা প্রজেক্টের পিছনে যে চিন্তা থাকে সেই চিন্তাগুলো নিয়ে একটু আমরা আলাপ করি। প্রথম যে বিষয়গুলো নিয়ে একজন আর্কিটেক্ট হিসেবে আমাদের যে কাজ করতে হয় তার প্রথম চারটা দিক আছে। একটা দিক হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এটা প্রথম, কারণ তিনি এবং ইউজার যারা তারা যে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট চাহিদা সেগুলোকে মাথায় নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে সাইট এবং তার পারিপার্শ্বিকতা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই প্রজেক্টের জন্য। যে প্রজেক্টটা আপনাদের দেখাবো সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে একজন স্থপতি, তার টিম যেভাবে তার ভিশনটা চিন্তা করে সেই চিন্তার দিকটা, এবং চতুর্থ যে দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইনগত দিক। তার মানে হচ্ছে আমার যে রাজুকের যে বিধিমালা এবং তার সাথে আমাদের যে বিএনবিসি, এইগুলোর সব কিছু যে আইন এবং ধারাগুলো ঠিকমতো ব্যবহৃত হচ্ছে কি না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি আলাপ করি, আমাদের যে প্রজেক্টটা আলাপ করতে যাচ্ছি সেই প্রজেক্টটির বেশ কিছু চ্যালেঞ্জ যাচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে আমাদের যে প্রজেক্টটা আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রজেক্টটা নর্থ সাইডের রাস্তা, এবং তার মানে এই বিল্ডিংটা কিন্তু নর্থ ফেসিং, এবং একটা সিঙ্গেল রোডের উপরে 6 কাঠা জমি, 6 কাঠা 5 কাঠা জমিতে যে প্রজেক্টগুলো হয় তা কিন্তু আমাদের দেশে নর্মালি মধ্যবিত্ত এবং কিছু কিছু ক্ষেত্রে উচ্চ মধ্যবিত্তদের জন্যই প্রজেক্ট হয়। তো এই ধরনের প্রজেক্ট করার সময় আমাদেরকে একই সাথে যেমন তাদের ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো মাথায় রাখতে হয়, একই সাথে তার সাথে আমাকে চিন্তা করতে হয় যে এই বিল্ডিংটা 10 বছর পরে 20 বছর পরেও এই বিল্ডিংটার যে আউটলুক, যে ফাংশনাল রিকোয়ারমেন্ট, সেটা তখনও যেন ওই আধুনিকতাটা বজায় রাখতে পারে, মানে থিঙ্কিং ওয়ে হেড, রাইট। তো সেইটার দিক দিয়ে যখন চিন্তা করি তখন যে বিষয়টা মাথায় আসছে যে আমি বিল্ডিংটা অ্যাপ্রোচ করবো কীভাবে। অ্যাপ্রোচ করা, এখানে অবশ্য পার্কিং ফ্যাসিলিটি এগুলো চলে আসবে, এগুলো বাই ডিফল্ট, এগুলো একটা নেসেসিটি। তার সাথে আমার একটু খোলামেলা করা, এই যে বিষয়গুলো এটাই হচ্ছে কি আমাদের এই প্রজেক্টটা করার পিছনে মূল একটা বিষয়। তা আমি খুব সংক্ষেপে আমি গ্রাউন্ড ফ্লোরটা একটু এক্সপ্লোর করি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটি প্ল্যান আছে। আমরা এখানে এটা শেয়ার করার জন্য করা হয়েছিল, এটি রেন্ডার্ড প্ল্যান। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর গ্রিন স্পেস ছেড়ে দিয়ে এই জায়গাটা করা হয়েছে, এবং এটার পর আমাদের এখানে 10টা গাড়ি পার্কিং, এর মধ্যে হচ্ছে আপনার ধরেন যে আমাদের যে লিফট লবি এই অংশটাকে একটু পিছনে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এটা সাউথ সাইড, মানে দক্ষিণ পাশ, আমাদের এই পাশে কিন্তু বিল্ডিং আছে, এখানে বিল্ডিং আছে, আমার পিছনেও বিল্ডিং আছে। আমার উন্মুক্ত অংশটি হচ্ছে উত্তর দিকে, এবং এই সাইডে একটা ইন্টারেস্টিং অংশ হচ্ছে আমরা এটার একটা স্কেচ করেছিলাম। এইদিকে একটু ওপেন একটা জায়গা আছে যে এখানে একটা কোনো বিল্ডিং হবে না। এখানে এই ফ্ল্যাটে যারা থাকবেন তারা একই সাথে উত্তর দিকে যে বিশাল ভিউটা, সেই ভিউটা মানে আনমিটিগেটেডভাবে তারা এনজয় করতে পারছেন। আবার আমার দক্ষিণের বাতাসটাও আনতে হবে, আমাকে এইদিকে যে রাস্তার সাইডে খোলামেলা যে ওভারঅল আউটলুক, লাইট, আলো বাতাস, সেগুলোকে আমার অ্যাড্রেস করতে হবে। তো এই যে চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে যখন আমরা প্রজেক্টটা করি তখন আমাদের শুরু থেকে কীভাবে আমরা ঢুকছি, আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টে কীভাবে হচ্ছে, আমার লিফট লবিটা পিছনে চলে যাচ্ছে, আমার এখানে অন্যান্য যে এখানে একটা লাউঞ্জ এরিয়া ওয়েলকাম করার জন্য অন্যান্য যে সার্ভিস এরিয়াগুলো সাইডে চলে যাচ্ছে, কিন্তু বাকি জায়গাগুলো কিন্তু আমার খোলামেলা, এবং এই জায়গাগুলো সবই হচ্ছে আমার খোলামেলা জায়গা, রাইট। তো আমি যখন এখন যদি উপরে যাই, যে জায়গাটা একটা মূল উপজীব্য আলোচনা, সেটা হচ্ছে আমার এই প্ল্যানটাতে যদি যাই, এখানে খেয়াল করবেন যে এখানে দুই ধরনের প্ল্যান আমাদের আছে, কারণ এখানে কিছু ডিজাইনের অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে। প্রথমে যখন লিফট লবিতে আমরা আসলাম, লিফট লবির সিঁড়ি দিয়ে আসার পরে এই যে বিশাল একটা জায়গা, এই জায়গাটা পুরো ওপেন,
আমার এখানে একটা ফর্মাল লিভিং স্পেস আছে, তারপর সেখান থেকে আমার এখানে একটা ডাইনিং স্পেসের সাথে কিচেন এরিয়া, কিচেন বারান্দা এবং সার্ভেন্ট রুম, একটা ছোটো ইউটিলিটি টয়লেট। এই যে জোনটা, এই জোনগুলো কিন্তু এখানে আলাদা করে ফেলা হয়েছে। এখানে কিন্তু একটা গেস্ট বেড রাখা হয়েছে, এখানে টয়লেট রাখা হয়েছে। আবার এখানে ডাইনিং স্পেসের পরে এখানে পারিবারিক যে অংশটা, এটা হচ্ছে একটা পারিবারিক জোন, পুরোপুরি প্রাইভেট একটা জোন। এখানে হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা, এখানে 4 বেডের অ্যাপার্টমেন্ট, তারা কী করছে যে এখানে আমার মাস্টার বেড, তারপর আরও দুটা বেড, প্রত্যেকটা বেডের সাথে একটা কানেক্টিং এরিয়া, তাদের নিজস্ব বসা থাকা খাওয়ার জায়গা বা তার আড্ডা দেওয়ার জায়গা, প্রয়োজনে এখানে তাদের স্টুডেন্ট টেনে নিয়ে যেতে পারবে, আর টোটালি সেপারেট করে দিতে পারবে। আবার এই দিকে আমার পুরো নর্থ এক্সপোজারটা হচ্ছে এই সাইডটা, নর্থ এক্সপোজ, এই জায়গাটা খোলা ভিউ এবং সব দিক দিয়ে। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে বাতাস, উইন্ড ফ্লো। সো আমার উইন্ড ফ্লোর জায়গাগুলো আমাদের দেখতে হবে। এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান উইন্ড ফ্লো স্পেস, যেটা এই জায়গাটাকে আমার আলোর বাতাস আনছে একই সাথে, যাতে আমার লিফট লবি বা কোরগুলো সবসময় অবহেলিত একটা জায়গা থাকে। সবাই ভাবে যে এই জায়গায় আলোর দরকারটা কি, কিন্তু এখানেও কিন্তু আমার আলো আসতে হবে, কারণ এটাই আমার প্রথম ইমপ্রেশন ফ্ল্যাট হাইটে ঢুকার আগে। এরপর যখন আমি আসতে পারছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ওপেনিং, এখানে একটা ওপেনিং, এই পুরো জায়গাটা কিন্তু ওপেন। এখানে একটা গ্রিন টেরাস করা হচ্ছে। আমরা যখন এই ধরনের টাইট স্পেসে কাজ করি, তখন যে সমস্যা হয়, আমাদের প্রচুর গ্রিন স্পেস কিন্তু আমরা নিচে দিতে পারি না, কারণ 6 কাঠা জমি। সেটব্যাক বা আইন মেনে যখন আমরা করি, আমাদের যথেষ্ট গ্রিন স্পেস থাকে না। সেই গ্রিন স্পেসটাকে যদি আমরা আইন মেনে যদি আমরা ফ্ল্যাটের সাথে ইনকর্পোরেট করে দিতে পারি, তো তাহলে কিন্তু সেই জায়গাটা তখন একটা মানে আমরা যে গার্ডেন করার একটা স্বপ্ন থাকে না সবার, আগেকার দিনে থাকতো যে একটা বাড়ির সাথে কোনো একটা গার্ডেন থাকবে। তো এই অ্যাপার্টমেন্টগুলোতে সেই জিনিসটা চলে আসে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এরকম বড় বড় কিছু টেরাসের মতো করা আছে। এরকম একটা স্পেস, এটা কিন্তু খুব কাঙ্ক্ষিত একটা জায়গা। ইটস নট অনলি যে আপনি এখানে একটু বারান্দায় একটু বসলেন তা না, এই যে গ্রিন, একটু গার্ডেনিং করার স্বপ্ন, একটু ফুলের বাগান, এটা চলে আসলো। এই যে অংশটা কিন্তু একই সাথে ফ্যামিলি লোকজন এবং যারা বাড়ি থেকে অভ্যাগত গেস্ট, তারা সবাই পাচ্ছেন। প্রত্যেকটা বেডরুম আপনি দেখবেন যে এখানে প্রচুর ওপেনিং দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় বারান্দাগুলো এখানে আছে, এই বারান্দাগুলো এবং এখানে যে এক্সপোজারগুলো, প্রত্যেকটা রুমে আমার ক্রস ভেন্টিলেশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা জানালা দিলে হবে না, আমার বাতাস ঢুকে বের হওয়ার ওয়ে থাকতে হবে। সো আমাদের অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রুমেই এক ধরনের ক্রস ভেন্টিলেশনের ব্যাপারটা আমরা ইনিশিয়েট করেছি। যে কারণে যখন একটা অ্যাপার্টমেন্ট হয়, সেই অ্যাপার্টমেন্টে এই খোলামেলা যে এনভায়রনমেন্টটা, সেটা কিন্তু আমার মানে সবচেয়ে কাঙ্ক্ষিত। কারণ আমরা আগে যখন আমাদের যে ফোরফাদাররা তারা যখন গ্রামে থাকতেন, আমাদের সিটি ডেভেলপ হওয়ার সময় তারা কিন্তু আগে চিন্তা করতেন হবেই, একটা কোর্ট থাকবে, চারদিকে খোলামেলা একটা এনভায়রনমেন্ট থাকবে। অ্যাপার্টমেন্ট কালচারে কি আমাদের যে সমস্যাটা হয়, যে আমরা রুম বেসড হয়ে যাই, তখন এই যে খোলামেলা ব্যাপারটা, আমার যে ভিউয়ের ব্যাপারটা, আমার যে স্পেসের ইউটিলাইজেশনের ব্যাপারটা, এটা অনেকখানি হারিয়ে যায়। তার সাথে স্ট্রাকচারাল বিষয় যারা আছে, আমার প্রত্যেকের ডিজাইনের সময় মাথায় রাখতে হচ্ছে যেন আমার স্ট্রাকচার যেন কখনো রুমের মাঝখানে না পড়ে, যদি পড়ে তাহলে সেটা যেন আমার রুমের পার্টিশন হিসেবে ইউজ হয়। সো এই যে ছোটোখাটো যে বিষয়গুলো, সেগুলো কিন্তু একটা আদর্শ আধুনিক ভাষায় করতে গেলে সেটা মাথায় রেখেই করতে হয়। তো আমরা যখন ডিজাইন করি বিল্ডিংয়ে, এটা যেমন ধরেন যে আপনি স্কেচটা দেখেছেন, যে এখানে দাঁড়িয়ে একটা একদম খোলা একটা উন্মুক্ত একটা ভিউ পাওয়া যায় ঢাকা শহরে। সেই ভিউ কিন্তু এইগুলো কিন্তু মানে আপনার টাকা দিয়ে আসলে পাওয়া যায় না, এগুলো আসলে ইনহেরিট করা, মানে আমি এখানে আছি বিলং করার একটা ব্যাপার। আমাদের বিল্ডিংয়ে ডিজাইনের সময়ও আমাদের প্রত্যেকটা বারান্দা কীভাবে আসবে, টেরাসগুলো কীভাবে আসবে, এই প্রত্যেকটা দেখবেন যে একটা লাইনের খেলা এখানে আছে। আমরা লাইন নিয়ে আসছি একটু ডিজাইন, এখানে ভার্টিক্যাল একটা এলিমেন্ট, এই ভার্টিক্যাল এলিমেন্টের সাথে এখানে আবার লাইনের কিছু কাজ, এখানে আবার লাইন প্লেন্স, এই যে অ্যারেঞ্জমেন্টটাই আমাদের এই ওভারঅল প্ল্যানিং যে লেআউট, সেটাকে সার্থক করে ফেলে। এবং যারা এই ফ্ল্যাটগুলোতে আসে, এই ফ্ল্যাটে যিনি থাকছেন, তিনি যে ধরনের ভ্যারিয়েশন পাচ্ছেন, যে ধরনের সুবিধা পাচ্ছেন, আরেকটা ফ্ল্যাট আবার হুবহু একই রকম না, উনি বা আরেকটু এক্সট্রা কিছু ভিন্নতা পাচ্ছেন। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের ডিজাইন করার সময় মাথায় রাখতে হয় যে আমরা যেন মানে একটা মানে মনোটোনাস একটা এনভায়রনমেন্ট মানে ভেতরে যেন না থাকে, সব ধরনের ফ্যাসিলিটি যেন একটা অ্যারেঞ্জমেন্ট, আভিজাত্য বা মননশীলতা, রুচিশীলতা পরিচয়ে যেন শুধু বিল্ডিংয়ের ভেতরেও না, বাইরেও যেন থাকে।
তো যে কারণে আমাদের ম্যাটেরিয়াল বা আমরা যখন বিল্ডিংয়ের বারান্দাগুলো করি বা আমাদের যখন যে সার্ফেসগুলো করি, আপনি ম্যাটেরিয়াল চয়েসের বেলা আমরা ওই জিনিসগুলো করেছি, একটু ডিটেল ওরিয়েন্টেড কাজ। তো এই বিষয়গুলো নিয়েই আসলে আমাদের একটা পুরো একটা আধুনিক বাসস্থানের যে রূপরেখা সেটা তৈরি হয়। ভাইয়া, আপনি প্রজেক্টটা যেভাবে ব্রিফ করলেন, এর যে ফিচার্সগুলো বা খোলামেলা পরিবেশ এবং ভেতরের আভিজাত্য, সবগুলো বিষয় বুঝলাম, কিন্তু এই ধরনের বাসা মধ্যম আয়ের মানুষ যারা, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, বিশেষ করে রাজধানী ঢাকার ক্ষেত্রে? এখানে দুইটা পরিপ্রেক্ষিত আছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যখন এই বিল্ডিংটা করি তখন আমরা বিল্ডিংটা চিন্তা করেছিলাম মধ্যবিত্ত বা হয়তো আরেকটু আপার রেঞ্জের জন্য, বেসিক্যালি মধ্যবিত্ত, কারণ 2,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মধ্যবিত্তদের জন্য অ্যাফোর্ডেবল হওয়াই উচিত। এটা বাসস্থানের অধিকার, সব মানুষের অধিকার। আমাদের এই প্রজেক্টটা নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে। তখন রাজু অ্যাপ্রুভাল হয়। ওই সময় বসুন্ধরা আবাসিক এলাকায় যে ফ্ল্যাটের মূল্য ছিল, এবং আপনারা জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকায় কিন্তু খুব র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছে, মানুষজন প্রচুর মানুষ গিয়েছে, মধ্যবিত্ত মানুষদের খুব পছন্দের একটা জায়গা ছিল। আমি এখন এই প্রজেক্টটা যদি আমি 2024 করি, এই প্রজেক্টটা মধ্যবিত্তের মানুষের জন্য থাকবে না, এবং এটা শুধু বসুন্ধরা কাহিনী না, এটি ঢাকার মেজরিটি এলাকার জন্য প্রযোজ্য হয়েছে। কিন্তু সেটা কিভাবে ঘটলো? মানে নির্মাণ সামগ্রীর দাম বেড়ে গেছে না জমির দাম বেড়েছে? মানে ঘটনাটা কি যে 2018 সালে যেটা আমার ক্রয় ক্ষমতার মধ্যে ছিল সেটা এখন কেনা যাবে না? কারণটা কি হতে পারে? নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি বা ওভারঅল ইকোনমিক কনটেক্সটে ইনফ্লেশন একটা ফ্যাক্টর, এটা ডিনাই করার কোনো উপায় নেই। কারণ 2018-19 সালের দিকে যে মূল্য ছিল, এখন অবশ্যই মূল্য বৃদ্ধি হয়েছে। 2020 সালে সারা বিশ্বব্যাপী যে প্যান্ডেমিক হয়েছে সেটার একটা ইম্প্যাক্ট, তারপর সারা বিশ্বে যে যুদ্ধ বিগ্রহের যে ব্যাপারটা, সেগুলোর ইম্প্যাক্ট আছে। সেইগুলো ইম্প্যাক্ট থাকবে, কারণ সারা ওয়ার্ল্ডে ইকোনমির সাথে আমরা রিলেটেড। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যে ব্যাপার, সেই ব্যাপারটা এগুলোর দ্বারা ইম্প্যাক্টেড সবসময় হবে। 2030 গেল কিছু না কিছু থাকবে, কিন্তু ড্রাস্টিক যখন আমি বলছি যে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু এই একটা ফ্যাক্টর আসলে গুরুত্ব আসছে না, আরও অনেকগুলো মাল্টিফ্যাসেটেড ফ্যাক্টর আছে। প্রথম সমস্যা হচ্ছে জমির দাম বেড়ে গেছে। ঢাকা শহরে জমির দাম ক্রমবর্ধমান, কিন্তু হঠাৎ করে লাস্ট 2 বছরে এই দামটা অনেক বেড়ে গেছে। এই জমির দাম বেড়ে যাওয়াটা একটা বড় ফ্যাক্টর, কারণ আমি যে প্রজেক্টটা করছি বা আপনাদের সামনে এরকম আরও আপনারা অনেক প্রজেক্ট দেখেন, কেন এটার দাম যেটা একসময় 6,000-7,000 টাকা স্কোয়ার ফিট ছিল, সেটা এখন 14,000 টাকা স্কোয়ার ফিট। এটা ডাবল হওয়ার কারণ শুধু জমির দাম বাড়ানো না, এখানে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপারও আছে। এখানে একটা বিষয় যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে 2022 সালের পার্টিকুলারলি বাংলাদেশে তৎকালীন সরকার ডিটেল এরিয়া প্ল্যান, ঢাকার ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাব 2022-2035 এই আইনটি গ্যাজেট করা। এই আইনটার একটা সরাসরি প্রভাব এখানে আছে, যে কারণে আমাদের সাধারণ মানুষের যে একটা অধিকার বাসস্থানে, এটা বিশালভাবে ক্ষুণ্ণ হয়েছে। কেন সেটা একটু বলি, যে যখন এই ধরনের এই আইনটাকে আমরা অনেকেই বৈষম্যমূলক আইন বলি। বৈষম্যমূলক আইন বলার একটা বড় কারণ হচ্ছে যে এই আইনে এলাকা ভিত্তিতে প্রায়োরিটি দেওয়া হয়েছে। ফ্লোর এরিয়ার রেশিওর জন্য কিছু এলাকা ভিত্তিক এফএআর বসিয়ে দেওয়া হয়েছে। সেই এলাকা ভিত্তিক এফএআরটা তারা বিভিন্ন জনঘনত্বের পরিমাপের কথা বলছিলেন, যেটা নিয়ে যথেষ্ট বিতর্ক অলরেডি আছে। তো এখন যেটা সমস্যাটা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায়, কিছু অভিজাতের জায়গায়, কিছু আকাঙ্ক্ষিত জায়গায় এফআইআরটা বেশি। আবার ঢাকার অনেক জায়গা থেকে আন্ডার ডেভেলপমেন্টের নাম দিয়ে তারা সেই জায়গা থেকে ওই এফআইআরটা কমিয়ে দিচ্ছে। ফলে যেটা হচ্ছে, এক সময় যখন 6 কাঠা জমিতে একটা বিল্ডিং হতো, আমি যদি একটা ছোটো এক্সাম্পল দিয়ে বলি, যে একটা 6 কাঠা জমিতে আগে বিল্ডিং হতো তো G+8, যেমন তাদের ভাষায় অনুন্নত এরিয়া হচ্ছে কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর। এখন তারা যেটা হবে, এফআইআর কমে যাওয়াতে তারা এখন পাবে ছোটো বিল্ডিং, তারা হয়তো পাবে G+3 অথবা G+4। তো স্বভাবত যেটা হয়, আমাদের দেশে এখন ডেভেলপারদের দ্বারা বাড়ি নির্মাণ করা
বা মানুষজন তো থাকে যে অনেক সময় অনেকে 4-5 জন মিলে একসাথে জমি কিনে নেন, অনেক সময় 8-10 জন মিলে জমি কিনে নেন। তো তারা হয়তো ভাবেন যে আমি একটা ফ্ল্যাট পাবো। তো যখন এটা হয়, যখন এই কাহিনী 2022-এর পরে এই বৈষম্যমূলক আইনের কারণে যখন আমার তার বিল্ডিংটা ছোট হয়ে যায়, তখন তিনি তার আগ্রহটা হারিয়ে ফেলেন। তিনি আশা করেন যে আইন পরিবর্তন হবে, কিন্তু সেটা তো হঠাৎ করে আইন পরিবর্তন হয় না। যে জায়গাগুলোতে আমার ডিমান্ড বেশি সেখানে আমার এখনও G+8 রয়ে গেছে। উদাহরণ হিসাবে যদি বলি বসুন্ধরা, ওখানে আমার ফ্লোর এরিয়া রেশিও, এটা এলাকা ভিত্তিতে সেটা কিন্তু বেশি। ফলাফল হচ্ছে উনি এখানে এখনও G+8ই করতে পারছেন, হয়তো সামান্য স্কোয়ার ফিট এদিক ওদিক হচ্ছে। ফলাফল যেটা হচ্ছে এই এলাকাতে ডিমান্ড বেশি হওয়াতে এই G+8 এটা এখনও রয়ে যাচ্ছে। যার ফলে এই জায়গাটায় আমার এখন কী হচ্ছে, এই জায়গা তারা তো জানে এখানে জমির দাম এখন বেশি হয়ে যাবে। একই এলাকা, জাস্ট রাস্তার এই পার ওপার, আমার রাস্তা এই পারে গুলশান, এই পারে বাড্ডা। রাস্তা এই পাড়ে হওয়াতে আমার জাস্ট একই রাস্তা, আমার এই পাড়ে FAR বেশি, এই পাড়ে আমার FAR কম। এটা কি একটা আইন হতে পারে? আপনার এই ডেভেলপমেন্টের জন্য যদি এটা উত্তোলন করতে হয়, এই ড্যাপ যে আইনটা আছে এই আইনটার একটা পূর্ণ সংস্কার দরকার। এই আইনটা সংস্কার দরকার, এবং তার সাথে এখানে স্থপতি, তারপরে যারা এখানে জমির মালিক, এখানে সাধারণ নাগরিক, এবং যে যারা এখানে রিয়েল এস্টেটে যারা কাজ করেন, এদের যে সকলের মতামত নিয়ে এই জিনিসটা করা দরকার। নইলে আমরা যে এখানে একটা বিল্ডিং আলাপ করলাম, এই বিল্ডিংটা 2018-তে ছিল মধ্যবিত্তের নাগালের মধ্যে, এখন সেই বিল্ডিং উচ্চবিত্তদের জন্য চলে যাচ্ছে। এটা তো হতে পারে না। আমাদের উচ্চবিত্ত কতজন? তো এই বিষয়টা যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের দেশে রিয়েল এস্টেট সেক্টর যেমন ধসে পড়ে যাবে, একটা বিশাল সেক্টরে, যে কোনো দেশে অর্থনীতি দাঁড়িয়ে থাকে রিয়েল এস্টেট সেক্টরের উপরে, সেটা যেমন ধসে যাবে, তেমনই আপনি আমাদের যারা সৎ পথে উপার্জন করি, আমাদের জন্য কিন্তু একটা নিজের বাসস্থানের যে স্বপ্ন, সেটা স্বপ্ন রয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের আজকের অনুষ্ঠানে সময় দিয়েছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম একটা কন্টেম্পোরারি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের প্রসঙ্গে, কিন্তু আমাদের এই দেশের জনসংখ্যার একটা বড় অংশ বা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে যারা আসলে মধ্যম আয়ের মানুষ, তাদের জন্য আবাসন খাতের পরিস্থিতি কি হয়ে দাঁড়িয়েছে, সেখানে কি সংকট দেখা দিয়েছে এবং এর থেকে উত্তরণের উপায় কি, সেই বিষয়টিও কিন্তু আমাদের আলোচনায় উঠে এসছে। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন শাহাবুদ্দিন শিপন ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি যদি একটু ছোট করে আপনার এক্সপিরিয়েন্সের গল্পটা এবং কোন ধরনের কাজ ইউজুয়ালি আপনি করে থাকেন সেটা যদি একটু আমাদেরকে বলতেন। 1999 সাল থেকে আমি প্রফেশনাল ডিজাইনার হিসেবে কাজ শুরু করি। এই সময়ের মাঝে আমার সুযোগ হয় লোকালি অনেকগুলো কোম্পানির কাজ করার জন্য, পাশাপাশি আমি প্রচুর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কাজ করি। সেখানে আমার লোকাল রেস্টুরেন্ট থেকে শুরু করি ইন্টারন্যাশনাল প্রচুর রেস্টুরেন্টের কাজ করি আমি, এবং লোকাল কর্পোরেট কোম্পানির কাজ করি, অফিস ডিজাইনের কাজ করি। আমি মাল্টিন্যাশনাল অনেক কোম্পানির কাজ করি, সেখানে ফরচুন 500 কোম্পানিও ছিল। আমি অনেক রেসিডেন্সিয়াল প্রজেক্টও করি। আমার স্কোপ হয় মানে ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্টে কাজ করার, যেটা আমাকে অনেক বেশি এক্সপিরিয়েন্স দেয়, যে এক্সপিরিয়েন্সটা এখন আমি আমার লোকাল অনেক ক্লায়েন্টকে আমি আসলে শেয়ার করতে পারি। প্রত্যেকটা অফিসের গল্প বা প্রত্যেকটা প্রজেক্টের গল্প তো এক একটা প্রজেক্ট থেকে ভিন্ন। সো যখন এই ডিজাইনগুলো করেন, কাস্টমার কোন কোন ব্যাপারগুলো মাথায় রেখে অ্যাকচুয়ালি আপনি ডিজাইনটাকে ডেভেলপ করতে প্রায়োরিটি দেন? এক একটা ক্লায়েন্টের সাইকোলজি অ্যান্ড ফিলোসফি কমপ্লিটলি ডিফারেন্ট। আমার চেষ্টা থাকে প্রথমত ক্লায়েন্টকে বোঝার, ক্লায়েন্ট কী চাচ্ছেন তাকে রিড করার চেষ্টা করি, তার সাইকোলজি বোঝার, তার বিহেভিয়ার, তার লাইফস্টাইল, এই জিনিসটাতে আমি প্রথম কনসেন্ট্রেশন দিয়ে থাকি। যখন এটা আমি বুঝতে পারি তখনই আমার জন্য সহজ হয়ে যায় একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া। কারণ ক্লায়েন্টকে যদি আমার বুঝতে সমস্যা হয়, আমি রিড করতে প্রবলেম হয়, সত্যিকার অর্থে একটা ভালো প্রজেক্ট করা সম্ভব হয় না। ক্লায়েন্টের যে গল্প বা ক্লায়েন্টের যে স্টোরিটা আপনি তুলে ধরেন, এই জায়গাটাতে রঙের ভূমিকাটা কেমন? রং মানুষের মনের উপর প্রভাব বিস্তার করে। এক একজন এক এক রং পছন্দ করে, কিন্তু সে তার যে চাহিদা, যে রংটা সে পছন্দ করে, তাকে রেখেই কিভাবে আমি ডিজাইন প্রিন্সিপাল ঠিক রেখে
ইমপ্লিমেন্টেশন করতে পারি আমি সেখানে ফোকাস দিয়ে থাকি। সো আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে কালার সাইকোলজি বোঝা ক্লায়েন্টের ক্ষেত্রে। ছোট জায়গা যদি হয় এবং সেখানে যদি আলোরও প্রকাশ বা আলো যদি কম আসে, সেই জায়গাটাতে কোন ধরনের রঙকে আমরা আসলে ব্যবহার করতে পারি বা প্রায়োরিটি দিতে পারি? ডিপেন্ড করবে স্পেসটা কী কাজে ব্যবহার করা হচ্ছে। যদি সেটা লিভিং রুম হয় একরকম কালার ইউজ হবে, সে যদি বেডরুম হয় তখন আরেক রকমের। তবে ছোট স্পেসে অলওয়েজ লাইট কালার ইউজ করা উত্তম, হোয়াইট অর অফ হোয়াইট এর কাছাকাছি কোনো কালার ইউজ করলে, অথবা যদি কোনো কালারও ইউজ হয় তার একেবারে লাইটার শেডটা, তাহলে স্পেসটা অনেক বিগার শো করে এবং এটা অনেক কমফোর্টেবল হয়ে থাকে। এই জায়গাটাতে রঙের যদি কোনো রিসার্চ থাকে বা কালার নিয়ে যদি কোনো ফার্দার ডিটেল স্টাডি থাকে, সেই স্টাডিগুলো কি আপনাদেরকে হেল্প করে আপনাদের ডিজাইনিংয়ে? অবশ্যই কালারের রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই ক্ষেত্রে কোনো রিসার্চ থেকে থাকে সেটা অনেক বেশি হেল্প করে। কালারের ব্যবহার অবশ্যই এটা একটা রিসার্চের পার্ট। কালার নেক্সটের যে রিসার্চ এটা অনেক বেশি হেল্প করে ডিজাইনারদেরকে কালারের ট্রেন্ড কী হচ্ছে সারা দুনিয়াতে এটা বোঝার ক্ষেত্রে এবং এটার প্রয়োগ। আপনার প্রজেক্টের ক্ষেত্রে আপনি সাধারণত রিপেইন্টিং বা রিপেয়ার প্রজেক্টগুলো বেশি করা হয়, যেহেতু ইন্টেরিয়র কাজগুলো আপনারা করে থাকেন। এই জায়গাটাতে আপনি সবচেয়ে বেশি কোন প্রবলেমটা ফেস করেন? যেহেতু ডিজাইনিংয়ে ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের ক্লায়েন্টের এক্সিস্টিং প্রজেক্ট থাকে বেশি, সেগুলো রিনোভেশন থাকে, নিউ প্রজেক্টও থাকে, কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ ড্যাম্প নিয়ে প্রবলেম ফেস করে থাকি। ইউজুয়ালি যেটা দেখা যায় ওয়াশরুমের অপোজিট ওয়ালগুলোতে ড্যাম্প সবার আগে দেখা যাচ্ছে, ফার্নিচার নষ্ট হয়ে যাচ্ছে, কালার ফেল করে যাচ্ছে। এই ধরনের সারফেসগুলোতে আপনি আসলে কোন ধরনের সলিউশনগুলো সাধারণত সাজেস্ট করে থাকেন? প্রথমত আপনার যেই দেয়ালটাতে ড্যাম্প হচ্ছে সেখানে এক্সিস্টিং যে পেইন্ট আছে ওইটাকে উঠিয়ে ফেলানো, উঠে আপনার এটাকে ড্রাই হওয়ার টাইম দেওয়া এবং চেক করে দেখে এটার ময়েশ্চার লেভেল কত। তারপর যদি এটা ময়েশ্চার লেভেল মোর দেন 30 হয়ে থাকে তাহলে এক ধরনের ট্রিটমেন্টে যেতে হবে, আর লেস দেন 30 হলে আরেক ধরনের ট্রিটমেন্টে যেতে হবে। সেই সলিউশনের ক্ষেত্রে হাইড্রোলক আপনি ইউজ করতে পারেন এবং পরবর্তীতে গিয়ে পেইন্ট করা। দ্বিতীয় ট্রিটমেন্টটা হলো যদি প্লাস্টারটা একেবারে ড্যামেজ হয়ে থাকে তখন কমপ্লিটলি প্লাস্টারটাকে ফেলে দেওয়া, ব্রিক অংশটাকে ড্রাই হওয়ার টাইম দেওয়া, দেন চেক করা ময়েশ্চার লেভেল কত, এরপরে আপনার ড্যাম ব্লক 2কে ইউজ করা, দেন অ্যাগেইন প্লাস্টার করা, প্লাস্টার যখন শুকাবে দেন আপনি ন্যাচারাল পেইন্টে চলে যাওয়া। তার মানে এই জায়গায় বোধহয় ময়েশ্চার কত আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে। অবশ্যই ময়েশ্চার লেভেলটা চেক করতে হবে অলওয়েজ যখনই আপনি যে ট্রিটমেন্টটাই করুন না কেন। এই যে আমরা রং নিয়ে কথা বললাম, রঙের এই শেডের ব্যাপারগুলো মানুষের মানসিকতায় বা জীবনে কি ধরনের ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? রং আসলে সরাসরি মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ের উপর প্রভাব ফেলে, কিন্তু রং ব্যবহারের ক্ষেত্রে তার স্কিমটা বা তার শেডটা কোথায় ব্যবহার করবে এটা গুরুত্বপূর্ণ। রং সিলেকশনের ক্ষেত্রে সেটা যদি তার স্টাডি রুম হয়ে থাকে তখন হয়তো এক ধরনের রং চয়েস করতে হয়, সেটা যদি লিভিং রুম হয়ে থাকে তখন হয়তো ভিন্ন রং চয়েস করতে হয়। আবার যখন দেখা যাবে সে বেডরুমে আপনি রং চয়েস করতে, সেটা যদি অনেক বেশি গাঢ় কালার হয়ে থাকে সেটা হয়তো তার ঘুমানোর উপরও প্রভাব ফেলতে পারে। আবার যখন এটা কিচেনে ইউজ করবেন সেখানে হয়তো একটা ব্রাইট কালারের প্রয়োজনীয়তা পড়তে পারে। সো এই চয়েসটা ডিপেন্ড করে কোন স্পেসে কী ধরনের আপনি রঙের ব্যবহার করছেন। থ্যাংক ইউ সো মাচ শিপন ভাই, আমাদেরকে আসলে এত সময় দেওয়ার জন্য, আপনার এত ব্যস্ততার মধ্যে থেকে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। দর্শক, আজকে আমরা ইন ডিটেইলে জানলাম ড্যাম্পের সলিউশনের ব্যাপারে কি আমরা করতে পারি। সেকেন্ড যেটা জেনেছি সেটা হচ্ছে রঙের যে ব্যবহারটা, ছোট স্পেসে রং কিভাবে ইউজ করা যেতে পারে, কিভাবে আমরা শেড সিলেক্ট করতে পারি। এই ডিসকাশনগুলো আশা রাখছি আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন হয় সেটিও আমাদের কাছে ইমেলের মাধ্যমে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.